বরিশাল সিটি মেয়রের গ্রেপ্তার চান কর্মকর্তারা। ইওনোর বাড়িতে হামলার আসামি ৮০ থেকে ৯০ জন। গৃহকর্মী বা প্রাইভেট টিউটর হিসেবে কাজ নিয়ে বাসা বাড়িতে ডাকাতি। রাজধানীতে ৪ ডাকাত গ্রেপ্তার। বিশ্ব মশা দিবস আজ। বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গু মশাবাহিত রোগে বছরে ৮ লক্ষাধিক মানুষের মৃত্যু। আজ ১০ মহররম, ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা। করোনায় সীমিত পরিসরে নানা আয়োজন। বিদেশিদের সহায়তাকারীদের খুঁজছে তালেবান। আফগান নারীদের অধিকার নিয়ে শঙ্কিত বিশ্লেষকেরা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনোর বাসভবনে হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাতে সংগঠনটির জরুরি সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় তারা। সভায় অংশ নেওয়া সদস্যরা বলেন, আইনের মাধ্যমে দুর্বৃত্তদের মোকাবেলা করতে হবে। এজন্য আইনকে তার নিজস্ব গতিতে চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশালে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী অফিসারের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বাসায় ইওনোর করোনা আক্রান্ত অসুস্থ বাবা মা ছিলেন। তাদের উপস্থিতিতেই ইওনোর সাথে দুর্ব্যবহার করা হয়। সেখানে অশোভন স্লোগান দিয়ে মিছিল করে দুর্বৃত্তরা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দুর্বৃত্ত বাহিনী সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে সভায় অভিযোগ করা হয়। জনপ্রতিনিধি ও তাদের সমর্থকদের এমন কাজের জন্য তীব্র নিন্দা জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বরিশালে ইওনো মনিবুর রহমানের বাড়িতে হামলার 2টি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ও ইওনো বাদী হয়ে মামলা দুটি করেন। এতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ আসামি করা হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগের ৮০ থেকে ৯০ নেতাকর্মীকে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 10 প্লাটুন বিজিবি চেয়েছে জেলা প্রশাসন। সরানো নিয়ে বুধবার রাতে বরিশাল সদরের ইওনোর বাসভবনের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় 23 জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 35 জন। ইওনোর বাড়ির সিসিটিভির ফুটেজেও দেখা যায় অন্তত 60 থেকে 70 জনের হামলার দৃশ্য। অভিযোগ উঠেছে, তাদের বেশিরভাগই মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী। কারো পারমিশন নেন নাই, তোয়াক্কাও করেন নাই, বা উনি সরাসরি গেট থেকে ঢুকে যে আমি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব, এ কথা বলার পরে তারা, আমি বললাম যে কি জন্য আসছেন এত রাতে, তারা তার ব্যানারটা ছিঁড়তেছে বা করতেছে, তাদের নির্দেশনা আছে। আর একজন পাশের থেকে সে আবার বলতে, তুই পরিচয় দিয়ে কী করবি। এই লোকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আজকে আহত হলো, এটা আমি মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় আলাদা 2টি মামলা করেন ইওনো এবং পুলিশ। এতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের 80 থেকে 90 নেতাকর্মীর নাম সহ 400 জনকে আসামি করা হয়েছে। 2টি মামলায় মোট আসামি 11 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই পর্যন্ত, এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আসামি এজাহার নামে আছে 80-90 জনের মতো, এবং অজ্ঞাত আছে 300-400 মতো। তবে মামলা দুটিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। আমার দলকে, আমাদের মাননীয় মেয়র মহোদয়কে বিতর্কিত করার ষড়যন্ত্র অনেক আগ থেকেই করতেছে। পরিষ্কার বলতেছি, মহানগর আওয়ামী লীগের বিরুদ্ধে যাই বলেন, কেউ চক্ষু তুলে তাড়াবেন না, কিন্তু যেভাবে আঘাত আসবে ওইভাবে আমরা আঘাত দেবো। কিন্তু এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 10 প্লাটুন বিজিবি চেয়েছে জেলা প্রশাসন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার যেহেতু সে তার প্রেমিসেসে সে আক্রান্ত হয়েছে, এবং পাশাপাশি পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ একটি মামলা করেছে, এবং আমাদের ইওনো উপজেলা নির্বাহী অফিসার একটি মামলা করেছে। শুধুমাত্র যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় দায়ী প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠন মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। হামলার ঘটনায় দায়ীরা দলের যেই হোক না কেন ছাড় না দিতেও প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন বলে এ সময় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে দণ্ড দিয়ে জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখেছেন। তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছে ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গৃহকর্মী, নিরাপত্তা রক্ষী বা প্রাইভেট টিউটর হিসেবে বাসাবাড়িতে কাজ নেয় এক দলের সদস্যরা। পরে অন্য দলকে খবর দেওয়া হয় মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারের। এরপর কৌশলে বাসায় ঢুকে করা হয় লুট। রাজধানীতে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে ডিবি। 8 থেকে 10 সদস্যের এই ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দারা। করোনাকালে রাজধানীতে বেড়েছে বাসাবাড়িতে চুরি ডাকাতির ঘটনা। এমন বেশ কিছু ঘটনার তদন্তে মিলেছে গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীর সম্পৃক্ততা। তবে এবার গোয়েন্দারা সন্ধান পেয়েছে এমন এক চক্রের যারা ডাকাতির উদ্দেশ্যেই বাসাবাড়িতে গৃহকর্মী, নিরাপত্তারক্ষী এমনকি প্রাইভেট টিউটরও পাঠায়। ফকিরাপুলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হয় চক্রের 4 সদস্য। এরপরই সামনে আসে তাদের এই অভিনব কৌশল। এখানে 5 জন ডাকাত তার প্রস্তুতি নিচ্ছিল ফকিরাপুল পানির ট্যাঙ্কির এখানে ডাকাতি করার জন্য। তাদের এই দলনেতা হলো বাবু, তার সাথে ফিরোজ, কামরুল, রিয়াজুল, এই 4 জনকে একসাথে গ্রেপ্তার করে। গোয়েন্দারা বলছেন চক্রটির প্রধান রফিকুল ইসলাম বাবু। 4 থেকে 5 বছর ধরে চলছে এই তৎপরতা। 2 দলে ভাগ হয়ে ডাকাতি করে এই চক্র। প্রথম দলে বাবু ছাড়াও আছে ফিরোজ, রিয়াজ ও কামরুল। দ্বিতীয় দলের 5 থেকে 6 সদস্য বাসাবাড়িতে প্রবেশ করে গৃহকর্মী বা প্রাইভেট টিউটর হিসেবে। তাদের মূল টার্গেট নগদ টাকা ও স্বর্ণালংকার লুট। বাসার যে কাজের লোক থাকে, অস্থায়ী কাজের লোক, যেগুলো আমরা সুটাবুয়া বলি, এই ধরনের কিছু সুটাবুয়া আছে যারা তথ্য দিয়ে থাকে তাদেরকে। বাসার দারোয়ান কিংবা বাইরে নাটগার্ড তারাও কিছু তথ্য দিয়ে থাকে। এই তথ্যগুলো তারা পারচেস করে থাকে। এইভাবেই তারা তাদের অপরাধ কর্ম চালিয়ে থাকে। গ্রেপ্তার 4 জনের নামে রাজধানীর বিভিন্ন থানায় আছে 10টির বেশি মামলা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বিশ্ব মশা দিবস। 1930 সাল থেকে প্রতি বছরের 20 আগস্ট মশা দিবস হিসেবে পালিত হচ্ছে। একসময় সারা বিশ্বে ম্যালেরিয়ার প্রকোপ বেশি থাকলেও এখন বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গু। গবেষণা বলছে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগে বছরে 8 লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বিশ্বে। 1897 সালের 20 আগস্ট ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস। এই আবিষ্কারের জন্য তিনি পরে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান। তার সম্মানে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন মশা দিবস পালন শুরু করে। ম্যালেরিয়া নির্মূলে নানা উদ্যোগ আর চিকিৎসা পদ্ধতির উন্নয়নের কারণে নাটকীয়ভাবে কমে এসেছে এই রোগে মৃত্যু। তবে এখনও মশাবাহিত রোগে প্রতি বছর বিশ্বে মারা যাচ্ছে প্রায় 8.5 লাখ মানুষ। গবেষণা বলছে গত 30 বছরে ডেঙ্গু সংক্রমণ হার বেড়েছে 30 গুণ। 100টিরও বেশি দেশে ছড়িয়েছে এই রোগ। গত কয়েক বছর ধরে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাংলাদেশেও। 2019 সালে ভয়াবহ রূপ নেয়। গত বছর প্রকোপ কম থাকলেও বেড়েছে এবার। হাসপাতালে ভর্তি হাজারো রোগী। আমার যেটা ধারণা ওই এলাকায় প্রচুর পানি জমে আছে, লেক আছে, তারপরে এরকম কনস্ট্রাকশন এরিয়া, ওই এলাকাটা পুরো এলাকাটা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া। পানি জমে থাকার কারণে এই মশাটা আমরা ওই এলাকায় বেশি ছড়াচ্ছে। এখন দেখতেছি সচেতনতা ছাড়া এর বাইরে মনে হয় না যে ভালো কিছু হবে।
প্রত্যেক বাসায় বাসায় 2-3 জন করে আক্রান্ত। আমাদের পরিবারে তো 2 জন। এবছর দেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। মৃত্যু হয়েছে 31 জনের। মশাবাহিত রোগ থেকে বাঁচতে সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে মশাবাহিত রোগ প্রচুর পরিমাণে থাকার পরেও আমরা বাংলাদেশকে এই মশা দিবসকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করতে দেখি না, যেটি করা প্রয়োজন। মানুষকে মশা এবং মশাবাহিত রোগ সম্বন্ধে সচেতন করতে পারলেই মশাবাহিত রোগ থেকে দূরে থাকতে পারবে মানুষ। পৃথিবীতে 3000-এর বেশি প্রজাতির মশার মধ্যে বাংলাদেশে আছে 24 প্রজাতি। এর মধ্যে অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস মশা মানুষের মধ্যে রোগ ছড়ানোর জন্য দায়ী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের জামিন শুনানি হবে 23 আগস্ট। রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করে পুলিশ। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে 28 ডোজ টিকা সহ প্রতিষ্ঠানটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়। জব্দ করা হয় টিকার 22টি খালি বক্স। ফার্মেসিতে অবৈধভাবে বিক্রি হচ্ছে করোনা টিকা, এমন সংবাদের ভিত্তিতে দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিকে অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। অন্যরা পালিয়ে গেলেও আটক বিজয় কৃষ্ণের কাছ থেকে পাওয়া যায় 2টি ভায়াল। পরে ফার্মেসি ও বিজয়ের বাসা থেকে উদ্ধার করা হয় মডার্না ও সিনোফার্মের টিকার আরও 2টি ভায়াল। এগুলো প্রায় 50 থেকে 60 জনের শরীরে দেয়া যেত। মডার্নার 22টি খালি বাক্স উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ছিল 10টি করে ভায়াল। প্রতিটা 500 টাকা করে নেয়, এরকম একটা তথ্য আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে তার দোকানে গিয়ে আমরা উচ্চারণ পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওর ছেলে এখান থেকে চলে যায়। আমাদের যেটা তথ্য কিংবা আমরা যেটা অনুমান করতেছি যে জিনিসগুলো লুকায় ফেলাইছে, ও সরাই ফেলাইছে আর কি, ওর ছেলের মাধ্যমে সরাই ফেলাইছে। পল্লী চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে ক্লিনিক পরিচালনা করছিলেন আটক বিজয় কৃষ্ণ তালুকদার। তার কাছে কিভাবে এই টিকা গেল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। মামলা প্রক্রিয়ার দিন আছে, অভিযান পরিচালনা হবে, পরবর্তীতে হবে, আর আইনগত প্রক্রিয়া মামলা তো চলবে। গণটিকা কর্মসূচির সময় টিকাগুলো ফার্মেসিতে নেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সাথে জড়িত চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরও 159 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 76 এবং নারী 83 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 24,878 জনের। 723টি ল্যাবে 24 ঘন্টায় 37,226 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,566 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,47,210 জনে। সুস্থ হয়েছেন আরও 10,153 জন। এ নিয়ে মোট সুস্থ 13,37,181 জন। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে করোনা রোগী শনাক্তের হার এখন কেমন, আর সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? গতকালকের তথ্য যদি আমরা বলি, গতকালকে কিন্তু 90 জন আক্রান্ত হয়েছে, আর 3 জন করোনায় মারা গিয়েছে, একজন উপসর্গ নিয়ে মারা গিয়েছে। গতকালকে কিন্তু মৃত্যুর সংখ্যা 4। আর এই নিয়ে জেলায় কিন্তু মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 15,000, মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,929। আর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 247। অর্থাৎ মৃত্যু এবং শনাক্ত কোনো যে খুব বেশি কমেছে বিষয়টি তেমন না। তবে জুলাই মাসে যে পরিমাণ সংক্রমণের হার ছিল বা মৃত্যুর যে হার ছিল, আগস্ট মাসে কিন্তু তার সংখ্যাটা বেশ কমে গিয়েছে। আর স্বাস্থ্যবিধির কথা যেটা বলছেন, আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের প্রধান যে কাঁচা বাজার রয়েছে পার্ক বাজারে। সেই বাজারে যেসব ক্রেতা এবং বিক্রেতারা আসছে, তাদের অধিকাংশের মুখে কিন্তু মাস্ক নেই। আমার সামনে যে কয়েকজন লোক রয়েছে, তাদের কারো মুখে কিন্তু মাস্ক দেখা যাচ্ছে না, অর্থাৎ মাস্ক পরতে কিন্তু তাদের অনীহাটা রয়েছে। এই যে করোনা যে প্রায় 15-2 বছর হলো, এই 15-2 বছরেও কিন্তু এখানকার মানুষ যে খুব বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে বা করোনা উপসর্গ থেকে মুক্ত পাওয়ার জন্য সরকার কর্তৃক যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, তা যে খুব বেশি মানছে তা না। তবে এই বিষয়ে কিন্তু আমরা প্রশাসনকে সবসময় কাজ করতে দেখেছি। সেই করোনার প্রথম থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধি
যেমন করা হচ্ছিল একইভাবে কিন্তু স্বাস্থ্য সচেতনতা রাখার জন্য যেসব স্বাস্থ্য সামগ্রী রয়েছে সেসব বিতরণ করতে দেখেছি, অর্থাৎ আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে দেখেছি, মাস্ক বিতরণ করতে দেখেছি, কিন্তু যাদের জন্য এই আয়োজনটা তারা কিন্তু খুব বেশি মানছে না। এর বাইরেও যদি বলি, গতকালকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইলের নিরালা মোড়ে মাস্ক বিতরণ করা হয়েছে, কিন্তু আজকে সকালের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে অধিকাংশ মানুষই কিন্তু মাস্ক ছাড়াই বাজারে চলে আসছে, অর্থাৎ এরকম একটি জনসমাগম এলাকাতেও তারা মাস্ক ব্যবহার করছে না, যে কারণে সংক্রমণের হার যে খুব বেশি কমছে তার প্রভাব কিন্তু এখানে পড়ছে না। তো এই বিষয়ে আমরা কথা বলেছি জেলা প্রশাসক ডক্টর আতল গনির সাথে। তিনি যেটা বলেছেন যে জনগণকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এখন পর্যন্ত কিন্তু যেসব কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা ছিল তার সবই তারা নিয়েছে, এবং সর্বশেষ লকডাউন পর্যন্ত কিন্তু আমরা বিপুল সংখ্যক মানুষকে জরিমানা করতে দেখেছি, কিন্তু যাদেরকে জরিমানা করেছে তাদেরকে কিন্তু পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে যে খুব একটা বেশি সেটা কিন্তু আমরা দেখিনি। তো মোটা দাগে বলা যায় যে এই জেলার মানুষ এখনো স্বাস্থ্য সচেতনতা খুব বেশি মেনে চলছে না, তবে জুলাই মাসে থেকে আগস্ট মাসের সংক্রমণের হার অনেকটাই কম। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের করোনার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মাদকের মামলায় চিত্রনায়িকা পরিমণি জামিন আবেদন নাকচ করে আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পরিমণিকে একই মামলায় তৃতীয় দফায় রিমান্ডে দেওয়া হলো। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। সিআইডির করা রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার সকালে কাশিমপুর মহিলা কারাগার থেকে অভিনেত্রী পরিমণিকে আদালতে নিয়ে আসা হয়। বেলা 11:24 তাকে আদালতে তোলা হয়। পৌনে 12টায় রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মাদক হোতাদের হদিস পেতে বিস্তারিত তথ্যের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে রিমান্ডের বিরোধিতা করেন পরিমণির আইনজীবী মজিবুর রহমান। এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটিত হবে এবং আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। 167 ধারা ফৌজদারি কার্যবিধি, 344 ধারা, ইভেন 61 ধারায় যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধান মোতাবেক এবং যে সমস্ত বিধান বলে রিমান্ড মঞ্জুর করা হয় এবং যে কারণগুলি আদালতে দেখাইতে হয় সেগুলির একটাও এখানে নাই। শারীরিক ও মানসিকভাবে পরিমণি অসুস্থ জানিয়ে তার জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী। নারী হিসেবে তিনি জামিন পান এবং পেলে কোথাও যাবেন না বলে প্রতিশ্রুতি দেন আদালতে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। ফৌজদারি কার্যবিধি 497 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 47 ধারা মোতাবেক মহিলাদের ক্ষেত্রে একটু প্রিভিলেজ দেওয়া আছে। এই প্রিভিলেজটাকে আমরা পুঁজি করে বিজ্ঞ আদালতকে বলতে চেষ্টা করেছি যে আপনি জামিন দেন, জামিন দিলে সে পলাতক হবে না, সুযোগও নাই। এলএসডি এবং আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন মধ্যে তারা জামিন পাচ্ছে না। অতএব এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না। মোট কথা হলো যে এটা মামলার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে। আইন সবার জন্য সমান। আদালতের আদেশ শেষে হাজতখানায় নেয়ার সময় হুড়োহুড়িতে পড়ে যান পরিমণি। এর আগে 2 দফায় 6 দিনের রিমান্ডে ছিলেন তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুক্রবার 10 মুহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালিত হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। করোনা পরিস্থিতির কারণে এবার সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা ও মিছিল বন্ধ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র আশুরা পালনে নীলফামারীর সৈয়দপুরে তাজিয়া বসানোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। চলছে নিয়াজ ফাতেহা ও সিন্নি বিতরণ। তবে অনুষ্ঠানে মানা হচ্ছে না করোনার স্বাস্থ্যবিধি। সৈয়দপুরের ইমামবাড়াগুলোতে বৃহস্পতিবার রাতভর চলে নিয়াজ ফাতেহা ও মরসিয়া পাঠ। ঢোলের তালে তালে এবং রং বেরঙের বাতি আর নিশানে ছেয়ে যায় ইমামবাড়ার চারপাশ। সব ধরনের অমানবিকতার প্রতিবাদে ইমামবাড়াগুলোতে চলে মান্যত, নিশান চড়ানো সহ নানা আনুষ্ঠানিকতা। এ সময় ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইমামবাড়া। ঐতিহ্যবাহী এসব তাজিয়া দেখতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ভিড় করেন মানুষ।
অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আজ বিকেলে শহরের হাতিখানায় স্মরণীয় কারবালার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় সরকারি চাকরিতে আবেদনের বয়সের ক্ষেত্রে ২১ মাস ছাড় পেলেন প্রার্থীরা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন। বিসিএস ছাড়া সব ধরনের সরকারি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে এই ছাড় পাচ্ছেন। করোনার কারণে সৃষ্ট বেকারত্ব কমাতে ১০ লাখ যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রশিক্ষণ কার্যক্রম প্রাধান্য দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলকে। করোনার কারণে বেড়ে গেছে দেশে বেকারত্বের হার, চাকরি হারিয়েছেন অনেকেই। বেকারত্ব সংকট কাটাতে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। মন্ত্রণালয় বলছে, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বেসিক ট্রেড কোর্সের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রায় ১০ লক্ষ লোককে এনটিবিকেএফ আওতায় স্কিল ডেভেলপমেন্টে ট্রেনিং শর্ট কোর্স করানো হবে। ডেভেলপিং কান্ট্রি হয়েছি, সেটা ধরে রাখার জন্য যেন আমরা দক্ষ জনবলের সাপোর্ট দিতে পারি, সেই জন্য স্কিল ডেভেলপ অ্যাসেট প্রকল্প আসছে। মন্ত্রণালয় বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা আগে পাবেন এই প্রশিক্ষণ। যারা গ্রামাঞ্চলের দক্ষ জনগোষ্ঠী বা অনুন্নত এলাকার জনগোষ্ঠীরাই বেশি প্রাধান্য পাবে, মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যেই ধরনের দক্ষ জনবল দরকার, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর সেইভাবে এখন সকল কার্যক্রম রিডিজাইন করছে, যেন আমরা যাকেই প্রশিক্ষণ করবো সেই জন্য মার্কেটের দক্ষতার উপযোগী হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণের সিদ্ধান্ত ভালো উদ্যোগ, তবে এটি যাতে সার্টিফিকেট সর্বস্ব না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। যত ছোটই হোক না কেন, ট্রেনিংটা করার পর যদি নিজে সে কাজটা করতে পারে স্বাধীনভাবে, তাহলে ট্রেনিংটা সাকসেসফুল হয়েছে। নাহলে শুধু ট্রেনিংই করলাম, সেটাকে আমি কাজে লাগাতে পারলাম না, তাহলে কিন্তু লাভ হবে না। সো আমাদের কোয়ালিটি, ট্রেনিংগুলো কোয়ালিটি যেন আসলে খুব ভালো কোয়ালিটি মেনটেন করা হয়, সেটা যেন থাকে। সেটা যদি থাকে তাহলে এটা কাজে আসবে। ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে দেশের বাইরেও ভালো কর্মবাজার তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে জানাজার পর হাটহাজারীতে দাফন করা হয় তাকে। ৬৭ বছর বয়সী এই হেফাজত নেতা দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেন স্বজনেরা। বেলা 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। সাত বছর ধরে পাওনা বুঝে পাচ্ছেন না চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরে যাওয়া 2800 কর্মী। দীর্ঘ সময় ন্যায্য টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। করোনা পরিস্থিতি বিবেচনায় দ্রুত বকেয়া পরিশোধের দাবি তাদের। এদিকে এই পরিস্থিতির জন্য চিনিকলগুলোর ক্রমাগত লোকসানকে দায়ী করছেন শিল্পমন্ত্রী। সরকারি চিনিকলের সাবেক কর্মী ফেরদৌস ইমাম 2017 সালে চাকরি থেকে অবসর নিলেও এখনও বুঝে পাননি গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা। বর্তমানে করোনার মধ্যে পরিবার নিয়ে আছেন আর্থিক কষ্টে। অসুস্থ শরীর নিয়েই পাওনা আদায়ে ধর্ণা দিচ্ছেন কর্পোরেশনে। সংকটের জায়গা হচ্ছে এটা যে ওনারা লেখে, অর্থ মন্ত্রণালয় লেখে, অর্থ মন্ত্রণালয় বলে যে না, আপনারা এই খাতে টাকা পাবেন না। তাহলে আমি অর্থ মন্ত্রণালয় সরকার থেকে যে টাকা সেটাও পাবো না, আর কর্পোরেশনের যে আমাদের প্রোডাক্টস যেটা চিনি বিক্রি, আমরা সে টাকাও পাবো না। তাহলে আমরা এতদিন চাকরি করে একটা শুভঙ্করের মধ্যে আছি। 2014 সাল থেকে অবসরের সুবিধা পাচ্ছেন না কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিষ্ঠানটির কাছে এ পর্যন্ত 2794 জন কর্মীর পাওনা প্রায় 300 কোটি টাকা। আমরা
4বার চিঠি দিয়েছি, তারা সামারি পাঠিয়েছে, আমরা স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রী বরাবরে, কিন্তু কোন এক অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় মানে সুগার অ্যান্ড ফুডের কথা শুনলেই, অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির কথা শুনলেই ওনারা একটু নেগেটিভ অ্যাটিটিউড শো করে এবং কোনো টাকা দিতে চাচ্ছে না তারা। বিষয়টি স্বীকার করে শিল্পমন্ত্রী বলছেন, এই সংকট দীর্ঘদিনের। চিনি উৎপাদনে খরচ বেশি, কিন্তু বিক্রি করতে হয় কম দামে। এতে বহু বছর ধরে লোকসানে জর্জরিত মিলগুলো। তবে লাভজনক করে তুলতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। যে টাকা আছে আমাদের নিজস্ব যেটুকু ফান্ড আছে সহ আমরা চাচ্ছি যে তাদের যারা আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছে, যারা অসহায় জীবনযাপন করছে, রিটায়ার্ড করেছে, তাদেরকে এবং তাদের যারা পোষ্য আছে, অনেকেই চাকরি করছে, এটা আপনারা জানেন বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক শ্রমিক আছে, সেগুলিকে আমরা রেখেছি এবং তাদেরকে কিছু কিছু করে আমরা দিচ্ছি প্রায়োরিটি বেসিসে। লোকসানের কারণে সরকারি 15টি চিনিকলের মধ্যে বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে 6টিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মার পানি বৃদ্ধি আর তীব্র স্রোতে ভাঙনের কবলে কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধ। চরম ঝুঁকিতে সেতুটিও। গত 15 আগস্ট থেকে দুদফা ভাঙনে এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে হরিপুর গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি, গাছপালা ও সড়ক। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। গড়াই নদীর উপর শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে প্রথম ভাঙন দেখা দেয় গত 15 আগস্ট ভোরে। বাঁধের প্রায় 50 মিটার অংশ ধসে বিলীন হয় সেতু সংলগ্ন হরিপুর গ্রামের কয়েকটি বসতবাড়ি, সড়ক ও গাছপালা। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পর ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় 18 আগস্টের ভাঙনে আবারও ধসে পড়ে বাঁধের প্রায় 100 মিটার অংশ। এতে ভাঙনের ঝুঁকিতে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। পরপর দুদফা ভাঙনে দিশেহারা পদ্মাপাড়ের মানুষ। আতঙ্কে যে যেভাবে পারছে চেষ্টা করছে তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর। গাছ কেটে নদীতে ফেলে ভাঙন রোধের চেষ্টাও চলছে। এ অবস্থায় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। এ পর্যন্ত 4টি বাড়ি চলে গেছে, আরো 4-5টা বাড়ি এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। গোয়াল টোয়াল ছিল, সবগুলো ভেঙে গেছে, গরু মরুগুলো সরাই নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। এখন এই যে বিল্ডিং বাড়িটা ভাঙার মুখে। এলজিডি বলে পানি উন্নয়ন বলে এলজিডি, এই কাদা ছুড়াছুড়ির কারণেই, এই দুই পক্ষের কারণেই আজকে আমাদের এই পরিণতি। ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও এলজিইডির কর্মকর্তারা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাকে জানাইছি এবং এই মুহূর্তে আমাদের ডাম্পিং করার মতো সিসি ব্লক নাই। ওয়াটার বোর্ডের সাথে আমার কথা হচ্ছে এই বিষয়ে, তারা একটা পরামর্শ দিচ্ছে, তারা বলছে ডাম্পিং করতে হবে। যেহেতু ডাম্পিংটা তারা প্রপারলি করেনি, মজবুত ফাউন্ডেশন হইতে হবে যেটার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। 70 মিটার অংশ আমরা হাতে নিচ্ছি আর কি। 2017 সালে 88 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় কুষ্টিয়া হরিপুর শেখ রাসেল সংযোগ সেতু এবং সেতু রক্ষা বাঁধ। গত বছর বর্ষায় সেতুর হরিপুর অংশের পূর্ব পাশে বাঁধের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদী ভাঙনের আরো খবর জানাতে এবার ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে কি পরিমাণ জমি নদীগর্ভে বিলীন হয়েছে আর ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, চলতি বর্ষা মৌসুমে কিন্তু ফরিদপুরের মধুমতি, আড়িয়ালখা এবং পদ্মা নদীর বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে এবং সেটা বর্ষার শুরুতে প্রায় 1 মাস আগে থেকেই। আমি গতকাল কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে। তিনি বলেছেন যে আড়িয়ালখা নদের চরভদ্রসন অংশে যেখানে ভাঙন হচ্ছে সেই অঞ্চলে কিন্তু তারা ইতিমধ্যেই বালবর্তী জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে। অন্যদিকে মধুমতি নদীর আলফাডাঙ্গা অঞ্চলে যে দীর্ঘদিনের ভাঙন, অর্থাৎ স্বাধীনতার পর থেকে ভেঙে আসছে সেখানে এখনো স্থায়ী কোনো প্রোটেকশন ওয়ার্ক হয়নি, যে কারণেই সেই বিষয়ে কি করা হয়েছে সেটি জানতে চাওয়া হলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেছেন যে এই অঞ্চলে মানুষের সমস্যা বা লাঘবের চিন্তা করে আমরা মূলত স্থায়ী প্রোটেকশনের জন্য একটা প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হলে হয়তো আগামী শুষ্ক মৌসুমে কাজ শুরু করতে পারবে এমনটি বলেছেন। তবে এই মুহূর্তে ভাঙন প্রতিরোধে কি ব্যবস্থা বা কি ধরনের কার্যকরী ভূমিকা নিয়েছে এমনটি প্রশ্ন করা হলে তিনি বলেন যে সম্প্রতি স্থানীয় সাংসদ মঞ্জুর হোসেন, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক, অতুল সরকার সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মানুষের দাবির মুখে পড়ে যে কোনো মূল্যে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। সে প্রেক্ষিতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিলে পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু জায়গায়
একটি জিও ব্যাগ ডাম্পিং করছে, এমনটি পানি উন্নয়ন বোর্ড বলেছে। তো পানির যে লেভেল সে কথা বলতে গেলে বলতে হয় পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন, গতকাল সন্ধ্যায় যে মাপটি হয়েছে সেই মাপে আমাদেরকে জানিয়েছে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে এই মুহূর্তে ফরিদপুরে পদ্মা নদী পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু ফরিদপুরের পদ্মা নদী বেষ্টিত আড়িয়াল খাঁ এবং মধুমতির আশেপাশে অঞ্চলে প্রায় 13টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে এবং প্রায় 10,000-এর অধিক মানুষ কিন্তু এখন পানি বন্দী বলা চলে, এমনটি বলতে হবে। এবং প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চরাঞ্চলে বিভিন্ন রাস্তা ইতিমধ্যে কিন্তু পানিতে তলিয়ে গেছে, আবার অনেক রাস্তা তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের সদর উপজেলার নটচলেন ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাকুজ্জামানের সঙ্গে, অপরদিকে দিগ্বিজয় ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ফকিরের সঙ্গে। তারা দুই চেয়ারম্যান বলেছেন তাদের অধিকাংশ জায়গাটাই হচ্ছে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল, সেই অঞ্চলের অধিকাংশ জায়গা রাস্তাঘাট তলিয়ে গেছে এবং সেখানে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, পাশাপাশি গবাদি পশুর খাদ্য সমস্যা দেখা দিয়েছে। ফরিদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। প্রায় 2 বছর ধরে বেহাল অবস্থায় আছে জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামিরহাট উপজেলা পর্যন্ত সংযোগ সেতু। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতু ব্যবহার করছে অসংখ্য মানুষ। নিয়মিত ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর ওপর 2টি বেইলি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নরবরে কাঠের সাঁকুর উপর দিয়ে এভাবেই প্রতিদিন চলাচল করে অসংখ্য মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়ি। বছর 2 আগে জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামরাইহাট উপজেলার সংযোগ সড়কের এই সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে চলছে এই অবস্থা। এখানে অনেক সময় ভ্যান উল্টে যায়, কাঠ ভাঙে ভ্যান উল্টে যায়, কারো হাত ভেঙেছে, কারো আঘাত খাইছে, একদম 4টা মেয়ে শুদ্ধ বাচ্চা শুদ্ধ পড়ে গেছে। শুধু যাতায়াত নয়, কৃষিপণ্য সরবরাহ নিয়েও বিপাকে 2 জেলার কৃষকরা। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এ নিয়ে ব্যবস্থার আশ্বাস এলজিইডির। আমাদের এই ব্রিজটা একান্ত দরকার, কেন যে এখান থেকে আমরা কাঁচা মাল টাল নিয়ে যেতে পারতেছি না। ডাইভারশনটা শেষ হলে আমরা মূল ব্রিজের কাজ শুরু করব। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা কাজটা যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করব বলে আমরা আশা করতেছি। এদিকে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপর নির্মিত কিবরিয়া ও উমদামিয়া বেলি সেতু দুটি কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ। সড়ক কর্তৃপক্ষ সতর্কতামূলক সাইনবোর্ড লাগালেও সেতুর উপর দিয়ে চলাচল অব্যাহত রয়েছে নানা যানবাহনের। ব্রিজের মাঝে লোয়ার অ্যাঙ্গেল মাইরা এদিক দিয়ে এমনকি একটা ডায়না গাড়ি মাল ফুল লোড দেওয়া যাইতে পারে না, যে কোনো সময় গাড়ির ব্রিজটা ভেঙে পড়তে পারে। 2 বছর আগে ছিল ব্রিজ হওয়ার কথা, এখন পর্যন্ত ব্রিজ হইতেছে না। সেতু দুটির পুনর্নির্মাণের নকশা বাতিল হওয়ায় কাজ কিছুটা পিছিয়েছে জানিয়ে সড়ক বিভাগ বলছে সংশ্লিষ্ট বিভাগে নতুন করে নকশা পাঠানো হয়েছে। ফাইনাল একটা অবজারভেশন দিলে ওনারা আমাদের ফাইনাল ড্রয়িং দিবেন এবং তার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করব। তো এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আমাদের ম্যাক্সিমাম 6 মাস লাগবে। 6 মাসের মধ্যে আমরা এই কাজগুলো শুরু করতে পারবো। কিবরিয়া ও উমদামিয়া সেতু দুটি বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা এবং নবীগঞ্জ উপজেলা হয়ে সিলেটে যোগাযোগের অন্যতম পথ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জে ঘিওরে ঐতিহ্যবাহী নৌকার হাটে এবার দেখা নেই ক্রেতার। ভরা মৌসুমে কেনাবেচা জমজমাট থাকার কথা হলেও লোকসানের সংখ্যায় রয়েছেন কারিগর ও ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি ও চাহিদা কমায় নৌকা নিয়ে বিপাকে পড়েছেন তারা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঠুইমুড়ি ও সাটুরিয়ার তিল্লি এলাকায় রাস্তার পাশে অসংখ্য নৌকার সারি। স্থানীয় বিভিন্ন হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এসব নৌকা। তবে এবার জমে ওঠেনি জেলার কোনো হাট। এই করোনার জন্য আমাকে হাটটা লাগে নাই, হাট না লাগুন আমাকে বেচা কিনেও নাই। যে মালটা নাকি 4,000 4,500 বিক্রি করছি, ওইটা বিক্রি হলে 3,000 3,500 টাকা। আর যেটা নাকি 3,000 বিক্রি করছি, ওটা বিক্রি হলে 2,2200-2500 টাকায়। দাম আগের চাইতে মনে করেন যে একটু কম, পানি নাই, ওই জন্য নাও প্রতি 200-400-500 টাকা কম। নাগরপুর, টাঙ্গাইল, তারপরে ধামরাই, কালামপুর বিভিন্ন জায়গার লোকজন এই হাটে নৌকা কিনতে আসে আর বিক্রি করতেও আসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। ক্রেতা সংকটে বেচাকেনা না থাকায় এবার বিপাকে পড়েছেন কারিগররা। এতে লোকসানের শঙ্কা তাদের। পানি নাই দিয়ে বিক্রি করতে পারতেছি না, কাঠের দাম দিতে পারতেছি না, চলতে পারতেছি না। এবার 20-25টা নৌকা বানাইছি, তার ভিতরে 17-18টা নৌকা বিক্রি করছি, আর বাদ বাকি কাঠ আমার পড়ে রয়েছে। করোনায় নৌকার হাট না বসলেও ক্রেতা বিক্রেতাদের যে কোনো সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই হাটগুলোতে যাতে কোনো সমস্যা না হয়, মানুষের যাতে কোনো সমস্যা না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো দুর্নীতি না হয়, কোনো টাকা পয়সা চুরি না হয়, এ বিষয়ে আমরা সবসময় সজাগ থাকি এবং সবাইকে সহায়তা করি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই জেলার বিভিন্ন নৌকার হাট জমজমাট হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার আনাগোনায়।
তবে করোনার কারণে এবার নিয়মিত হাট না বসায় পরিস্থিতি হয়েছে ভিন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন ও নেটো বাহিনীর হয়ে কাজ করা আফগানদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবান। বিদেশিদের দেশ ত্যাগ করতে দিলেও তাদের সহায়তাকারীদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তারা। অস্ট্রেলিয়ার এক দোভাষীকে বিমানবন্দরে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে রোববার থেকে কাবুল বিমানবন্দর এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান দখলে যাওয়ার 4 দিন পরও দেশজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। নানা উপায়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে আতঙ্কিত নাগরিকরা। এর মধ্যে কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দরে দেখা গেছে বিশৃঙ্খলা। কোনো আফগান নাগরিক যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য কাবুল বিমানবন্দরে যেতে তাদের বাধা দিচ্ছে তালেবান। বিমানবন্দরমুখী জনস্রোত ঠেকাতে ফাঁকা গুলি ছুটছে তারা। বিমানবন্দরের প্রবেশপথ সহ চারদিকে তল্লাশি চালাচ্ছেন তালেবানরা। সঠিক কাগজপত্র না থাকলে বিমানবন্দরে যেতে পারছেন না আফগানরা। তবে মার্কিন পাসপোর্টধারীদের বাধা দেয়া হচ্ছে না। সব মার্কিন নাগরিক দেশে ফেরা না পর্যন্ত সেখানে সেনা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তালেবান ক্ষমতা দখল করায় স্বচ্ছতার অভাব থাকায় আফগানিস্তানের জন্য বরাদ্দ $370 মিলিয়ন সহায়তা আটকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বিশ্বের সামনে নিজেদের নতুন করে তুলে ধরতে চায় তালেবান। সবার দৃষ্টি আকর্ষণে ইতিবাচক বার্তা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে তারা। নারীদের অধিকার, ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও ইসলামিক আইনের অধীনে কিভাবে সেসব বাস্তবায়িত হবে তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকেরা। তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই আফগানিস্তানের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে শুরা কাউন্সিলের মাধ্যমে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে তালেবান। সেখানে থাকছে না গণতন্ত্রের ছিটেফোঁটা। ওই কাউন্সিল সরকার পরিচালনা করলেও দেশটির শীর্ষ নেতা হিসেবে দেখা যেতে পারে তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে। প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। এদিকে নতুন সরকার গঠনের জন্য সামরিক সক্ষমতা বাড়াতে আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর সাবেক পাইলট ও সেনাদের আবার কাজে ফেরানোর চেষ্টা চালাচ্ছে তালেবান। তবে গত 20 বছরে অসংখ্য আফগান সেনাকে হত্যা করায় এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। এছাড়া বিশ্ব সম্প্রদায়ের সমর্থনের জন্য সমাজে নারীদের সক্রিয় ভূমিকা, ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা সামাজিক কর্মকাণ্ডের ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। তবে গণতন্ত্র ছাড়া ইসলামিক আইনের অধীনে কিভাবে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি গোষ্ঠীটি। তবে নতুন তালেবান সরকার কেমন হবে এরই মধ্যে কিছুটা আভাস দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। 1996 থেকে 2001 সালের তালেবান শাসনামলে শীর্ষ নেতা মোল্লা ওমর প্রকাশ্যে না এসে কাউন্সিলের মাধ্যমে দেশ পরিচালনা করেছিলেন। এবারও তেমনই হতে পারে বলে মত গণমাধ্যমে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 20 বছরে আফগানিস্তানে নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উচ্চশিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও বেড়েছে নারীর অংশগ্রহণ। তবে আবারও তালেবানের শাসন ফেরায় হুমকির মুখে আফগান নারীরা। যদিও তালেবানরা বলছে ইসলামী শরিয়া মেনে নারী শিক্ষায় তাদের আপত্তি নেই। তালেবানের প্রতিশ্রুতির পরও অতীত অভিজ্ঞতার কারণে আফগান নারীদের অবস্থান নিয়ে আতঙ্কিত বিশ্ববাসী। এরই মধ্যে নানা অত্যাচারের তথ্য মিলেছে দেশের নানা প্রান্ত থেকে। 15 যোদ্ধার জন্য খাবার রান্নার আদেশ অমান্য করায় এক নারীকে AK-47 রাইফেল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তালেবানরা। 1999 সালের তথ্য গবেষণা করলে দেখা যায় তালেবানের শাসনামলে কোনো নারী প্রাথমিক শিক্ষার গণ্ডি পার হয়ে মাধ্যমিকে প্রবেশ করতে পারত না। আর প্রাথমিকে শিক্ষা গ্রহণ করা নারীর সংখ্যা ছিল মাত্র 9000। আর 2021-এ আফগানিস্তানে স্কুলে যাওয়া নারীর সংখ্যা 35 লাখ। এর 1/3 নারী পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। 2003 সালে মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া নারীর সংখ্যা ছিল শতকরা 6%। 2017 সালে তা দাঁড়িয়েছে 39%।
এই 2 দশকে পড়ালেখার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। শতকরা 22% নারীর এখন চাকরি আছে। এর মধ্যে 20% নারী সরকারি চাকরিজীবী। 1000 নারীর নিজের ব্যবসা আছে। জুলাই 2021 পর্যন্ত দেশটির পার্লামেন্টে শতকরা 27% নারী সংসদ সদস্য ছিল। 20 বছর পর আবারও তালেবানের শাসনে নারী শিক্ষা এবং উন্নয়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও তালেবানরা বলছে ইসলামী শরিয়া অনুযায়ী নারীরা সব ধরনের অধিকার ভোগ করতে পারবে। নারী শিক্ষার ক্ষেত্রেও কোনো প্রকার বাধা দেয়া হবে না। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি 61 সনে মহরমের 10 তারিখে কারবালার হাসান হোসেনের হত্যাকাণ্ডের দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ। ইসলামিক ইতিহাস মতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসান ও হুসাইন বর্তমান ইরাকের ফোরাত নদীর তীরে ইয়াজিদি বাহিনীর হামলায় অনুসারী সহ নিহত হন। সত্য ন্যায়ের পক্ষের এই যুদ্ধের বিশেষ দিনটি 1000 বছর ধরে পালন করে আসছে মুসলমানরা। এবছরও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ইরাক, লেবানন, পাকিস্তানের শিয়া মুসলিমরা রাস্তায় মিছিল করে পালন করেছেন আশুরা। করোনা মহামারীর কারণে নানা বিধিনিষেধ দেয়া হলেও অনেক জায়গায় এসব মিছিলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়। বিশ্বে করোনায় একদিনে 10,873 জন মারা গেছে। নতুন শনাক্ত 7,20,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 44,16,000। এই পর্যন্ত আক্রান্ত 21 কোটি 7 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে আজও একদিনে নতুন শনাক্ত হয়েছে 1.5 লক্ষাধিক মানুষ। মারা গেছে 967 জন। একদিনে সর্বোচ্চ 1,492 জন মারা গেছে ইন্দোনেশিয়ায়। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 1,030 জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। সেখানে নতুন শনাক্ত 35,991 জন। জাপানে এক সপ্তাহে করোনায় মৃত্যুহার বেড়েছে 70%, আর সংক্রমণের হার বেড়েছে 28%। এদিকে নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করলেও ইসরায়েলে মৃত্যু ও সংক্রমণের হার বাড়ছে। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 37%, আর মৃত্যু বেড়েছে 62%। দক্ষতা, বস্তুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হল মত বিনিময় সভা। প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে এই সভায় বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতা ও এর ঝুঁকি নিয়ে আলোচনা করেন। এছাড়াও সংবাদকর্মীদের ঐক্য আদর্শ ধরে রাখার আহ্বান জানানো হয়। সভায় প্রবাসীদের নিয়ে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের 17 সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রথম মিশিগানে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল বিপ্লব। সবশেষ 2 সিরিজে না খেলেই বাদ মোহাম্মদ মিঠুন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম ইকবাল নেই। আসন্ন বিশ্বকাপেও তাকে নিয়ে আছে শঙ্কা। সেঞ্চুরি হাঁকিয়ে লম্বা বিরতিতে তামিম। চোট বয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন, পুনর্বাসনে বেড়েছে অপেক্ষা। টি-20 থেকে ওয়ানডে ক্যাপ্টেন দূরে অনেকদিন হলো, ফেরা হচ্ছে না নিউজিল্যান্ড সিরিজেও। এমনকি আসন্ন টি-20 বিশ্বকাপে তার অন্তর্ভুক্তি নিয়েও শঙ্কা জোরালো। 10 সেপ্টেম্বর তো বিশ্বকাপ দল ঘোষণার ডেডলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দল 19 সদস্যের, তাতে কোনো চমক নেই। মুশফিক, লিটন ফিরবেন জানা কথা। মিরপুরে গেল কদিন ওরা ডমিঙ্গোর অধীনে অনুশীলন চালিয়েছে। বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফেরার পালা। দলে ফিরেছেন আমিনুল বিপ্লব। লেগ স্পিনে শূন্যতা পূরণে তাই বড় স্বস্তি। স্পিনে ভারসাম্য আনতে বিপ্লবকে বাজিয়ে দেখার সুযোগ ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। মার্চে নিউজিল্যান্ডে খেলেছিলেন সবশেষ টি-20। দলে অলরাউন্ড অপশনের অভাব নেই। সাকিবের বাইরে স্পেশালিস্ট স্পিনার নাসুম, বিপ্লবের সঙ্গী তাইজুল। মুশফিক থাকায় মিডল অর্ডার পরিপূর্ণ। চিন্তার কেন্দ্রে ওপেনিং স্লট। শুরুর ভোগান্তি নিউজিল্যান্ডের সাথে কাটিয়ে ওঠার পরীক্ষা। লিটন আশায় কম্বিনেশন কি হবে। সৌম্যের তুলনায় নাইমি ওপেনিংয়ে এগিয়ে। এই নিউজিল্যান্ড বোধহয় এই অস্ট্রেলিয়া চাইতে হয়তো আরেকটু শক্ত প্রতিপক্ষ হবে। আমরা দেখেছি আমাদের এই দলে কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, কিছু কিছু জায়গায় আমরা খুবই শক্তিশালী। আমাদের দুর্বলতার জায়গা বোধহয় আমাদের শুরুটা। তো ওই একটা জায়গা যেখানে আমরা যদি ইমপ্রুভ করতে পারি তাহলে মানে আমাদের
আমাদের স্কোরটা বোধহয় এখন যেমন দেখছি 130, সেটা হয়তো 135, 150 কি দাঁড়াতে পারতো। 2 দফা কোভিড টেস্টের পর 24 আগস্ট থেকে বায়োবাবলে ঢুকবেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র থেকে তার আগেই ফিরবেন সাকিব। মিরপুরে 5 ম্যাচের টি20 সিরিজ শুরু 1 সেপ্টেম্বর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে কাঙ্ক্ষিত অভিষেকের অপেক্ষায় লিওনেল মেসি। আজ ব্রেস্টের বিপক্ষে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। যদিও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ম্যানেজমেন্ট। প্রস্তুতির ঘাটতিতে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলেননি আর্জেন্টাইন খুদে জাদুকর। ব্রেস্টের বিপক্ষে মেসির মাঠে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন পিএসজি হেড কোচ মাউরিসিও পচেত্তিনো। কোপা আমেরিকাতে শ্রেষ্ঠত্বের পর প্রায় 1 মাস মাঠে নামা হয়নি মেসির। লিগ ওয়ান অভিষেকের আগে তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না পিএসজি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নেইমার এমবাপ্পেদের সাথে অনুশীলন করেছেন 6 বারের ব্যালন ডি'র জয়ী। এদিকে এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পচেত্তিনো। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত জমবে মেসি, নেইমার, এমবাপ্পে ট্রাইডেন্টে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।